আমি 10 মাস যখন আসতে পারিনি, আমি 50 ঘন্টা ঘুমাইতেও পারিনি। তারপরে কি করব, প্রকাশ্যে বাড়িতে পারি নাই, মুখ বান্ধি বান্ধি মিছিল মিটিংয়ে গেছি। এগুলোর প্রমাণ আছে, ছবি আছে, এগুলো সবাই জানে। বিগত দুঃসময়ে ত্যাগ স্বীকারের পরও সঠিক মূল্যায়নের দাবি খুলশী থানা বিএনপি নেত্রী মনি আক্তারের। নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ ওমর ফারুক, সোশ্যাল পালস 24। চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির বিগত আন্দোলন সংগ্রাম ও দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার পরও কাঙ্ক্ষিত মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ ও কষ্টের কথা তুলে ধরেছেন চট্টগ্রাম মহানগরীর 13 নম্বর ওয়ার্ড খুলশী থানা মহিলা দলের সভাপতি মনি আক্তার। সম্প্রতি সংবাদ মাধ্যম সোশ্যাল পালস 24-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক পথ চলার নানা চড়াই উতরাই এবং বর্তমান পদ পদবি ও মূল্যায়নের বিষয়ে খোলামেলা বক্তব্য দেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি আপনাদের সুপরিচিত লোক, এই 13 নং ওয়ার্ডের খুলশী থানা মহিলা দলের সভাপতি। তো ওনার সাথে আমরা কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে চাই। ওনার যে রাজনীতিক বেড়ে ওঠা, তো উনি আমাদের এই সোশ্যাল পালস 24-এর ক্যামেরাতে উনি প্রকাশ করবেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছো তুমি? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি অনেক এই রাজনীতি করার কারণে, এই বিএনপি দল করার কারণে অনেক নির্যাতন মামলা হামলার শিকার হয়েছেন। তো আপনার তৎকালীন যে ফেসিবাদ সরকার আমলে আপনার দিনগুলো কেমন কাটছে? ফেসিবাদ সরকার আমলের দিনগুলো কেমন কাটছে? আসলে তখনকার দিনগুলো তো দিন ছিল না আমাদের জন্য। এক একটা দিন মনে হয় যে এক একটা বছরের মতন ছিল, মানে বলার মতন কিছু না। হয়তো আমরা একদিক দিয়ে মিছিল মিটিংয়ে গেছি, আরেক দিক দিয়ে আমাদেরকে আওয়ামী লীগের দোসররা মানে অনেক রকম করছে। মানে এক কথায় বলতে গেলে আমাদের 13 নম্বর ওয়ার্ডের থেকে একমাত্র মহিলা হিসাবে আমি প্রথম মাঠ ছিলাম, রাজনীতির মাঠে ছিলাম আমাদের 13 নম্বর ওয়ার্ড থেকে। তো আমি মোটামুটি আমার উপর অনেক হামলা, মানে অনেক রকম হামলা হয়েছে। এগুলো আমাদের 13 নম্বর ওয়ার্ডে অনেক সিনিয়র পার্সন ভাইয়েরাও জানেন যে আমার উপরে কি পরিমাণ অত্যাচার হয়েছে বা জুলুম হয়েছে, বলার মতন কিছু মানে নাই। লাস্ট হচ্ছে যে 28 অক্টোবরে যখন আমি ঢাকায় ছিলাম, ওইখানে থাকা অবস্থায় রাত্রে 12টার পরে আমার বাসায় ভাঙচুর, হামলা, লুটপাট করে নিয়ে গিয়ে লাস্টে ঘরে আগুনও ধরে দিচ্ছে। তারপর আমার আম্মার গায়েও হাত তুললো। তো আসলে রাজনীতি করছি যে আমি, আমার ফ্যামিলির মধ্যে আমার আম্মা, মানে আপনার এই রাজনীতি করার কারণে আপনার ফ্যামিলির উপরে এফেক্ট আসতে হবে। হ্যাঁ, আমার আম্মার উপরে বেশিরভাগে, কারণ আমার আম্মা তো আসলে রাজনীতির কিছুই উনি অতটা বুঝে না, উনি বয়স্ক মানুষ। মানে আমার খারাপ লাগছে আমার আম্মারে নিয়ে। এই পৃথিবীর মধ্যে টাকা পয়সা ধন সম্পদ যাই থাকুক, সবচেয়ে বড় সম্পদ হচ্ছে যে মা বাপ। আমার তো বাবা নেই, আমার মা আছে। আমার মায়ের প্রতি মানে আমার বেশি এটাই। আচ্ছা, তো আপনি যে এই দলের জন্য এত কষ্ট পরিশ্রম ত্যাগ স্বীকার করেছেন, আপনি কি যথাযথ মূল্যায়ন পেয়েছেন এই দল থেকে? মূল্যায়ন আসলে এই কথাটা বলতে গেলে এখন আসলে যারা 5 আগস্টের আগে ছিল, আচ্ছা যে এই গত এই 9 আগস্ট মনে হয় এই তারেক রহমান আমাদের চট্টগ্রাম সফরে আসছিলেন রেডিসন ব্লু। তো ওইখানে 700টি কাট করা হয়েছিল, এই ডেলিকেট কাট। তো ওইখানে আপনার একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল। তো আপনি দেখেছিলাম যে কার্ডের উদ্দেশ্যে কিছু মানুষকে নিয়ে কথা বলছেন। তো আপনি এত দলের পরিশ্রম করেও কেন আপনাকে কাঠ দেওয়া হয়নি? আপনাকে এই সামান্য কাঠের কেন মালিক হতে পারলেন না? হয়তো এখন বর্তমানে যারা আছে ওরা হয়তো আমাকে মনে হয় নাই, সেজন্য হয়তো দেয় নাই, যোগ্য মনে করে না ওনারা, এই জন্য দেয় নাই। আর যে হিসাবে কাঠ আসছে, আসলে কাঠ হয়েছে যে 700, এখানে জেলা হচ্ছে যে উত্তর দক্ষিণ জেলা, এটা আমরাও মানি। আমার জন্য কাঠ ফ্যাক্ট না, বা রেডিসন ব্লুতে যাইতে হবে এটাও না। কথা হচ্ছে যে আমাদের যে বললো মহানগর থেকে, আমি এক সিনিয়র বড় ভাইকে ফোন দিলাম, বললাম যে ভাই আমরা কি রেডিসন ব্লুতে যাইতে পারবো? উনি বললো যে তোমাদের পর্যন্ত কাট হবে না, এটা
মানে মূল দলের অঙ্গ সহযোগী সংগঠন সহকারে। তখন আমি চিন্তা করলাম আসলে তো ঠিক, এরকম যদি দিতে যায় তাহলে তো থানা পর্যায়ে যদি 15-16 থানায় যদি দিতে যায় তো 2জন করে দিলেও তো, আমার মহিলা দল হিসাব করলো যে কয়টা থানায় কমিটি দিচ্ছে 2জন করে দিতে গেল এখানেও অনেকগুলো কাট যাবে। তারপর এরকম তো যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, সব দলই তো আছে, সবাইকে দিতে গেলে দেখা যাচ্ছে যে মূল দলে আসলে কার্ডগুলো পাবে না। তো উনি যখন বলছে যে থানা পর্যায়ে যাবে না, তখন আমি বলছি ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আমি 28 অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত বাইরে ছিলাম। আসলে তখনকার কথাগুলো মনে হলে খুব কষ্ট লাগে। আমি এই 10 মাসে 50 ঘন্টা ঘুমাইতে পারিনি। শুধু আমার টেনশন ছিল, আমার 2টা মেয়ে আছে, আমার আম্মা আছে। আমার আম্মার জন্য আমার বেশি কষ্ট লাগতো। মেয়েদেরকে বিয়ে দিয়ে দিছি, ওরা স্বামী ঘরে গেছে। আমার আম্মা একজন বয়স্ক মানুষ, আমি ছাড়া আসলে আমার আম্মার তো ইয়া নেই। আমার আম্মার জন্য আমার বেশি কষ্ট লাগছে। আমি 10 মাস যখন আসতে পারিনি, আমি 50 ঘন্টা ঘুমাইতেও পারিনি। তারপরে কি করব, প্রকাশ্যে বাড়িতে পারি নাই, মুখ বান্ধি বান্ধি মিছিল মিটিংয়ে গেছি। এগুলোর প্রমাণ আছে, ছবি আছে, এগুলো সবাই জানে। আমরা সেই দিনের কথা যদি ভুলে যাই বা আপনারা যদি আমাদেরকেই ভুলে যান, তাহলে আপনারা কি মনে রাখবেন? সাক্ষাৎকারে মনি আক্তার বলেন, বিগত সরকারের আমলে দলের কঠিন ও দুঃসময়ে জীবনের ঝুঁকি নিয়ে তিনি রাজপথে আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলেন। পুলিশি হয়রানি, রাজনৈতিক মামলা ও নানা বাধা বিপত্তি পেরিয়ে তিনি দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে খুলশী থানা এলাকায় মহিলা দলকে সুসংগঠিত করতে তিনি দিনরাত পরিশ্রম করেছেন। নিজের কষ্টের রাজনৈতিক দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দলের জন্য এত ত্যাগ ও শ্রম দেওয়ার পরও রাজনৈতিকভাবে আমাকে যেভাবে মূল্যায়ন করার কথা ছিল সেভাবে করা হচ্ছে না। ত্যাগের তুলনায় যথাযথ মূল্যায়ন না পাওয়া অত্যন্ত দুঃখজনক। মনি আক্তার অভিযোগ করেন, দলের তৃণমূল পর্যায়ে যারা জীবনের বড় একটা সময় দলের পেছনে ব্যয় করেছেন, অনেক সময় পদ পদবি বিতরণের ক্ষেত্রে তাদের সঠিক পাওনা থেকে বঞ্চিত করা হয়। সাক্ষাৎকারে তিনি বঞ্চনার ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি আগামী দিনে তাকে ও তার মতো ত্যাগী নেতাকর্মীদের যোগ্য স্থানে মূল্যায়ন করার জন্য দলের নীতি নির্ধারক ও শীর্ষ নেতৃত্বের প্রতি জোর দাবি জানান। সাক্ষাৎকারটি বিস্তারিত ভিডিও ও বক্তব্য সোশ্যাল পালস 24 এর অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়েছে।